বেশি বুদ্ধি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা, মানে এরকম সেশন আমার প্রথম, এরকম সেশনে আসা। আগে তোমাদের কাছে একটু শুনি যে তোমাদের কেমন লাগছে এই যে লাক্স সুপারস্টার যে ইভেন্টে তোমরা এসছো। অসাধারণ লাগছে। অসাধারণ আয়োজনটা কেমন লাগছে? অনেক কিছু শিখতে পারছি। তোমরা আসলে এই ইভেন্টটা শেষ হওয়ার পর মানে কি করতে চাও, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? অভিনেত্রী হতে চাই। তার মানে সবাই 5 জনের মানে তোমরা সবাই অভিনয় করতে চাও, জি, মানে মূল জি, চাওয়াটা জি, অভিনয় জি। করা। এর মধ্যে কেউ যদি বলে ফেলতো না আমি অভিনয় করবো না, আমি অন্য কিছু করবো, তখন আমি আবার আমার নতুন করে প্রিপারেশন নিতে হতো। যে পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অভিনয়, কিন্তু আমার কাছে মনে হয় যে পৃথিবীর কঠিনতম যতগুলো কাজ আছে তার মধ্যে একটি কাজ হচ্ছে অভিনয়। এবং এই অভিনয়টা অনেকেই মনে করেন যে অভিনয় করার জন্য কিছু শিখতে হয় না, শুধুমাত্র ক্যামেরার সামনে দাঁড়ালে অথবা কোথাও দাঁড়িয়ে ওটা চাইলে পরে অভিনয় করা যায়। একদমই আসলে সেটা সত্য না। আবার এমন কঠিন না যে ওটাকে একদম পাথরের মতো কঠিন মনে করে আমি চিন্তা করলে পরে আমার মাথায় ঢুকলো না। কঠিন তো বটেই, কিন্তু সেই কঠিনটা আসলে তোমার পক্ষে অর্জন করা সম্ভব, সহজ করা সম্ভব যদি তোমার মতো তুমি প্রস্তুতি নাও। সেই প্রস্তুতিটা কি? অভিনয়ের জন্য আলাদা প্রস্তুতি। সেটা কিরকম হতে পারে যে অভিনয়ের উপর তুমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করলে, দেশে বিদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে অভিনয়ের উপর পড়াশোনা করা যায়, গ্রাজুয়েশন করা যায়, মাস্টার্স করা যায়। এটা একটা। আরেকটা প্রসেস যেটা আছে যে থিয়েটার করা যায়, জি স্যার। যেটা আমরা বাংলাদেশে, আমার যেটা ব্যক্তিগত, যেটা আমার যেখান থেকে আমি আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে থিয়েটার করেছি, এখনো করি। তাহলে থিয়েটার থেকে আমি যা যা এখন তোমাদের সামনে বক বক করছি অনেক কিছু মিল পড়বে, আরো এর চাইতে অনেক বেশি কিছু সেখানে তোমরা শিখতেও পারবে। এর মধ্যে অভিনয়ের জন্য প্রথম যেটা হচ্ছে মানসিক প্রস্তুতি, আমি মনে করি প্রথম হচ্ছে মানসিকভাবে তোমাকে ডিসিশন নিতে হবে যে আমি অভিনয় করতে চাই। এবং তখনই ডিসিশনটা নিতে পারবে তোমরা যদি আসলে অভিনয়টা তোমাদের পছন্দের হয়, মন প্রাণ দিয়ে যদি তোমরা ভালোবাসো যে না আমি অভিনেতা অভিনেত্রী হব, এটা হচ্ছে তোমার ভালো লাগা। অনেক কাছে শখের বশে হয়, যে শখ আছে যে আমি অভিনেত্রী হব বা নায়িকা হব বা নায়ক হব। আর একটা হচ্ছে ভালোবেসে যে না আমার ওইটাই আমি হতে চাই। আমরা যে অভিনয় করি, অভিনয়ের কিন্তু একটা স্কেল আছে। জি। গানের যেরকম স্কেল আছে, তোমরা সুরে গাচ্ছ বা কোন স্কেলে গাচ্ছ, যেমন আমি এখন কথা বলছি এটার স্কেল আছে। জি স্যার। আমি যখন আবার অভিনয় করব তখন কিন্তু বিভিন্ন স্কেলে বিভিন্ন আপ অ্যান্ড ডাউনস এগুলো কিন্তু থাকবে। যারা একটু গান বাজনার চর্চা করে বা যাদের একটু অভিজ্ঞতা আছে, অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যে ওনারা গলায় সুর নেই গানের, কিন্তু অনেক অসাধারণ অভিনেতা বা অভিনেত্রী, কিন্তু তারা গান ভালোবাসে, গান শুনতে ভালোবাসে। কারণ তোমার দরকার হচ্ছে গান শোনার জন্য এই কানটা তোমার প্রস্তুত করা। দেখবা তুমি যখন গান শোনো, গান শোনার সময় একদম মনোযোগ দিয়ে গান শুনতে শুনতে তুমি দেখবা যে তোমার একটা সমস্যা হচ্ছে, একটা ক্রাইসিসের মধ্যে আছো, মনটা ভালো না, গান শুনলে পর অনেক সময় অনেকের মন ভালো হয়ে যায়। এই অভিনয়ের জন্য আসলে তোমার আশেপাশের যতগুলো শিল্প আছে, শিল্পকলার যতগুলো শাখা আছে, একটু সেখানে একটু অভিজ্ঞতা, কেউ যদি অতিরিক্ত পারে, দক্ষতা থাকে, সেটা তো গেলই, না হলে ধারণা থাকা, তোমার এই কাজগুলো ভালোবাসতে হবে। তো তুমি যখন কোনো গল্প পড়বে, কবিতা পড়বে, অভিনয় যদি করতে চাও, তোমার ভোকাল ক্লিয়ারিটিটা খুব দরকার। এটা খুব দরকার। যেমন মঞ্চে যেমন কাজ করতে গেলে তোমার এটা লাগবেই, মাস্ট। কিভাবে লাগবে? মঞ্চের সামনে যে 200, 250, 300 দর্শক বসে থাকেন, তাদের পর্যন্ত কিন্তু তোমার কথা স্পষ্ট, একদম শেষ অক্ষরটা পর্যন্ত পৌঁছাতে হবে। এই যে হবেটা আমি বললাম, সেই হবেটা যেন, অনেক সময় আমাদের দম কম থাকার কারণে আমরা একটা লাইন বললে শেষের দিকে ট্রেল ড্রপ হয়, যেটা বলে টেল ড্রপ। তা মোটামুটি আমি যেটা মানে বিশ্বাস করি যে অভিনয়ের জন্য আসলে এই বিষয়গুলো আসলে একটু জানা দরকার বা ভালোবাসা দরকার। ঠিক আছে, এটা কম্বাইন্ড একটা আর্ট তো অভিনয়। আর একটা জিনিস হচ্ছে তোমার অবজারভেশন, দেখাটা তোমার আসলে কিরকম হওয়া উচিত। তুমি সকালে ঘুম থেকে উঠলে, ওঠার পর তুমি স্কুলে যাও অথবা ইউনিভার্সিটিতে যাও, যেটাই যাও না কেন, একদম বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে আবার বাসায় ঢোকা পর্যন্ত তোমার শত শত মানুষকে তুমি দেখো। একটা হচ্ছে শুধু চোখে দেখা, আর একটা হচ্ছে যে অভিনয় শিল্পী তার দেখার একটা আলাদা দৃষ্টি আছে, সেটা হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। কিন্তু আমি যদি একজন অভিনেতা হই, আমাকে ডিটেইল দেখা যেটা, সেটা হচ্ছে অবজারভেশন।
অভিনয় মানে কিন্তু নিজের চরিত্রে অভিনয় করা না। জি আমি যা তাই করলাম তাহলে তো ওটা আর অভিনয় হলো না, ওটা তো তুমি তুমি থেকে গেলে। সেটা এক দুইবার পর্যন্ত দর্শক হয়তো গ্রহণ করবে, তারপর তুমি যদি নতুন চরিত্রে নিজেকে যদি দর্শকের সামনে হাজির করতে না পারো, দর্শক তোমার অভিনয়ের মুগ্ধ হবে না। আর মঞ্চের হচ্ছে যে তোমার একটানা যতক্ষণ তুমি পারফর্ম করবে, পুরোটা সময় তোমাকে ওই চরিত্রে থাকা, তোমার কম্পোজিশন, মনে করো যে ওইটা মঞ্চ যদি হয়, এখানে দর্শক বসে আছে, তোমার মুভমেন্ট, তোমার ব্লকিং, এই জায়গাগুলো, আর তখন আমি মঞ্চের বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলবো। একটা গল্প শর্ট স্টোরি নিজেরা করো, আমরা কি পাঁচজন মিলে একটা করতে পারবো? পাঁচজন মিলেও করতে পারো। জি। আর গল্পটা কিরকম হতে পারে, যে যে কোনো কিছু, এটা যে কোনো চরিত্র, তোমার নিজেদের চরিত্র না হলেই হলো, মানে যে ধরনের না, একটা নিজের একটা গল্প আইডিয়া ঠিক করো, আইডিয়াটা ঠিক করে কে কোন চরিত্রে, এই পাঁচজন মিলে একটা 5 মিনিট বা 10 মিনিটের একটা পারফরমেন্স করো। শুরু করি। Heran, I'm the pan. কিসে? চুন কমেছে, চুন ঠিক আছে। আমার মারেন না, আমার মারেন না, মারেন না, মারেন না। আল্লাহ আমারে মারেন না, মারেন না। আল্লাহ আমার বাঁচান, আমারে বাঁচান। আম্মা আসবো? আপনার সাথে একটা বিষয়ে কথা বলার ছিল। আপনার মেয়েকে নিয়ে তো বলবো, ও তো কলেজে অনেক ভালো রেজাল্ট করেছে। জি, আমি না ভাবছিলাম, ও তো ছোটবেলা থেকে ওকে তো এভাবে বড় করলাম যে পড়ালেখা করলো, স্কুলে গেল, টিচারের কাছে পড়তে গেল, তো এখানেই তো শেষ। আর তো কিছু করার সুযোগ দিলাম না। ওর বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গেল না, বাইরে একটু আড্ডা দেয় না। তো ভাবছিলাম একটু ভালো কিছু করুক, ওর সময়টা কাটবে। একটা নাচের স্কুল দেখেছি, খুব ভালো, খুব ভালো শিখান। ওর ভালোর জন্য কথাটা বলছি, আপনি রাগ করবেন? এমনি শুনো, তুমি কি নাচ শেখো? কতদিন ধরে শিখছো? আমাকে শেখাতে পারবা? লুকায় লুকায় আমার বাসায় এসে পারবা? এখানে তো ভর্তি হতে পারবো না, আমার অনেক ব্যস্ততা, আমার অনেক অনেক কাজ। তুমি পারবা শেখাতে? কে বলছে তোমার আমার টাকা নেই? দিদিকে দেখাবো না, বাবাকে দেখাবো। মা, কত সুন্দর দৃশ্য এঁকেছিলাম, মা কেন চিৎকার করছে? দিদি, দিদি, আফা, ওই বলছিলাম কি এই মাসের টাকাটা একটু আগে দিতে পারবেন? গত মাসের টাকা আমার জামাই জুয়ায় লাগাই দিছে। কি করবো কোন আপা, ওইরকম করে আর কি। একটু দেখেন না পারেন কিনা। আচ্ছা, পরেশ ভাই, 1 কেজি চাল বাকিতে দেয়া যাবে? গত মাসের তেলের টাকা দিমো অনেক। 1 কেজি আচ্ছা, আধা কেজি দেন, বাচ্চারা খাইতে পারবো না। দেখা পাইনি এখনো, বেতনটা পাইলে আপনারে দিয়া দিমো। মা ক্ষুধা লেগেছে, খাবার দাও। দেখলা বুয়া, দেরি হয়ে গেল। কত করে বলি তোমাকে আগে আগে আসতে, তুমি দেরি করবে না তো।
আই, আপা অন্য বাড়ি প্লেট তো লাগা। কাম থাকে। কাজ নাই কাম নাই, এখনো সারাদিন। খাবার তৈরি হয়নি? আরে দিচ্ছি তো, একটু অপেক্ষা করতে হবে তো। আপা আমি দেখি প্লেট গুলো ডাইনিং এ রাখা। কাছে চলে মা, মা খাবার রেডি হয়ে গেছে, আপনি আসবেন না? দে 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 পেটটা ভরে। এই দিদি, দিদি দেখ। আপা অল্প কেমনে মাইশ করে খাবার দিছো? খাবো? কইছিলাম তো সরিষার তেল মাইশ করে দিতে। রাতে বেলা দিচ্ছি। দিদি দেখ আমার আমার এটা কেমন হয়েছে, আমি এটা এঁকেছি। আপা ভাত বাড়বো? তো তোদের বাবা তো এখন আসেনি, খাবারটা একটু পরে খা, তুই হাত বিয়া মুখ তো ধুয়ে আয়। হইছে। এখনো আসেনি, আমি কলেজ থেকে আসলাম, এখন আমি কিছু তাহলে খাইনি ঢাকা সকাল রাখি। থেকে। হ্যাঁ হ্যাঁ ঢাকে রাখ। ঢেকে রাখবেন মানে? ক্ষুধা লাগছে তো আমার। বাবা তো আসেনি, বাবার সাথে একসাথে বসে খাই, কিছুক্ষণ পরে তো চলে আসবে। ওই লোকটা তোমার সাথে এত কিছু করে, তোমার তাও শিক্ষা হয় না? কি বিয়া তো হইছে মাইয়া গেলি। আফা। আবার মাইয়া বিয়া করে লই আইছি, পুরা পুরা আমার জীবনটা ধ্বংস করে লাইলো। হ্যাঁ? কি বিয়া তো মাইয়া জন্ম দিছস এগুলা? দেখছিস জীবনে তোর হয়ে গেছে, আমি খাইতে দাদি পারছি। শোনেন, আমি কথা কই। আপনার পোলা এই যে খাইটা খাইটা মুরগি মাছ মাংস এগুলা খাওয়াই নাতিকে দেখছেন? আপনাকে তো কথা কিন্তু কোনো শুকরিয়া নাই। মোর বাপে মরে এটা খাওয়াইলে মুই এতদিন পড়াশোনা করে চাকরি করতাম, মানুষের বাড়ি কাম করতাম। ওর বলছিস সামনে মুখে তো কথা কেন? তোরা ঘরে না থেকে লিখা না চুপ করে সব। এত রং ঢঙে গো। তুই একটু ঘরে যা। তো খাবো না। তোর যে মাথায় বুদ্ধি, তোর চেয়ে বেশি এই কাজের লোকের মাথায় বেশি বুদ্ধি। বাপে কাম করে খাওয়ায় পড়ায় মুরগির মাংস খাইয়া ভাত দিয়া খাইতে থাকে, এরপরে এগো হয় না। রং নাচ শেখ পড়াশোনা কইরা হয় না, নাচ শিখতে হইবে। মনে করবে না, ছোট মানুষ সারাদিন অনেক কষ্ট করে তো। রং দেখে বাঁচলি। বুয়া, তোমাকে বলেছিলাম আমাদের ঘরের বিষয়ে কোনো কথা বলবো না। এত কথা কেন? আমি খারাপ কইছি কোন দাদি? ঠিকই তো কইছে মাইয়ে, কি ডিঙ্গি মেয়ে জন্ম দিছিস। সারাদিন কলেজ করে বেড়ায়, দিতে বাড়ি ফিরে রাত 10টা বাজে। দেখছ রাত 10টা বাজে। হ্যাঁ জন্মদিনে মাইয়া মানুষের জীবন এত সোজা না রে। মাইয়া মানুষ হলো পাথরের মতন, 100 বার এমন করে ছিঁড়ে মারবি কিচ্ছু হইব না। কথাটা মনে রাখিস। বাহ, চমৎকার। বসো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। পারফরমেন্সের ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে তোমার অভিনয়ের ভেতর দিয়ে কয়েকটা জিনিসকে দর্শকের সামনে ক্লিয়ার করা, যেটা কোন জায়গায় ঘটনাটা ঘটছে, কোন সময়, আর চরিত্রগুলো, কোন চরিত্রগুলো আসলে কি, কার ভূমিকা কি, এটা ডিফাইন করা আর কি। অভিনয়ের জন্য প্রথম প্রস্তুতি হচ্ছে ওয়ার্ম আপ। জি স্যার। সেই ওয়ার্ম আপটা করতে গেলে যেটা করতাম থিয়েটারে, যে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার আর কি একটা ওয়ার্ম আপ সেশন হতো। ফিজিক্যাল এক্সারসাইজ ছোট ছোট করে আর কি, রিল্যাক্স করা, বডিটাকে রিল্যাক্স করা, সেটা একদম মাথা থেকে পা পর্যন্ত। তা সেটা করার পর তারপরে মানে প্রপার যে রিল্যাক্সেশন, যেটা আমরা বলতাম যে আমরা একদম ফ্লোরের মধ্যে হয়তো 20 জন 30 জন একদম চোখ বন্ধ করে আমরা শুয়ে পড়তাম, তখন মনটা একদম শান্ত হয়ে যায়। তারপর হয়তো আস্তে আস্তে করে একটা মিউজিকের মাধ্যমে অথবা একটা স্টোরি টেলিং এর মাধ্যমে তোমাকে একটা সময়ে বা একটা স্পেসে নিয়ে যাওয়া। তারপর ওই জিনিসটা একটু প্র্যাকটিস করি নাকি? জি আমরা সবাই দাঁড়িয়ে একটু জাস্ট ইয়েগুলো যেটা হয়
মাথায় ঠান্ডা লাগছে না? কিছু বিশ্বাস যে তুমি যেখানে যেতে চাও, তুমি তোমার মাথাটা যদি তুমি ঠান্ডা করতে পারো, নিজেকে কন্ট্রোল করতে পারো, এই যে কনসেন্ট্রেশন, তুমি তোমার জার্নিটা তুমি তোমার মতো করে করতে পারবে। যে তুমি যে চরিত্রে যেতে চাও, তোমাকে তো প্রত্যেকটা চরিত্রেই জীবন্ত হতে হবে। সেই জীবন্ত হয়ে ওঠার জন্য ওই চরিত্রটা তোমার ভেতর ধারণ করতে হবে এবং ওই চরিত্রটা হয়ে উঠতে হবে। সেটার জন্য অনেক মনোযোগের নিশ্চয়ই প্রয়োজন, এবং তুমি যদি নিজেকে ওইভাবে মানসিকভাবে তৈরি করো, ওই সাধনার ভঙ্গিতে আর কি, যেটা এটা হচ্ছে তোমার নিজের মতো নিজের সেই প্রস্তুতি, যেটা আমি হয়তো একদম শুরুর কিছু প্রস্তুতির কথাগুলো আর কি বললাম, যে তুমি কিভাবে নিজেকে সবকিছু থেকে সরিয়ে তোমার নিজের মতো করে একটা চরিত্রে তুমি প্রবেশ করবে এবং বিশ্বাস করবে। যখন যে চরিত্র অভিনয় করবে সেটা বিশ্বাস করতে হবে। কারণ তুমি যদি নিজেকে যদি সেই চরিত্রে বিশ্বাস না করো, দর্শক বিশ্বাস করবে না। আর সেই সাথে তোমার যে লক্ষ্যে তুমি পৌঁছাতে চাও, তোমার গন্তব্যটা কোথায়, এখন তুমি গন্তব্যটা তোমার ঠিক আছে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর জন্য যা যা করণীয় সেটা যদি তুমি না করো, তাহলে নিশ্চয়ই তুমি গন্তব্যে পৌঁছাতে পারবে না। তখন আবার অনেকে ভাগ্যের দোষ দেয়, আমার তো এত স্বপ্ন ছিল, এত ইচ্ছা ছিল, যেতে পারিনি, আমার পৌঁছাতে পারোনি, তুমি সেই প্রস্তুতিটা নাওনি, অথবা সেখানে যাওয়ার জন্য যা যা করতে হয় সেটা তুমি চেষ্টাটা করোনি, সেই জন্যই যেতে পারবে না। সো আমরা বোধহয় ওই চেষ্টাটাই করি, যে যার যেটা স্বপ্ন আছে, লক্ষ্য আছে, সেখানে যেতে হলে পরে যা যা করণীয় এবং যারা প্রস্তুতি নেওয়ার সেটাই, তাই না? আমার কিন্তু আমি কথা বলছি, আমার সমস্যা নেই। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। না, তোমাদের একটা বিষয়টা কি, যে এই যে তোমরা যে প্ল্যাটফর্ম পেয়েছো তোমাদের নিজেদেরকে প্রুভ করার জন্য, এটা কিন্তু বাংলাদেশের কতজনের জন্য এটা হয়। সো আমি তোমাদেরকে দোয়াও করি, আশীর্বাদও করি, আবার সেই সঙ্গে আশাও রাখি যে এই প্ল্যাটফর্মটাকে তোমরা প্রপারলি ইউটিলাইজ করবে, যাতে তুমি পরবর্তীতে এক নামে তোমাকে চিনতে পারে, তোমাদেরকে চিনতে পারে, বলতে পারে। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। অল্প বয়সে পিহিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের জন্য অনেক 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 শুভকামনা। তোমরা জয়ী হও, বিজয়ী হও এবং শীর্ষ অবস্থান করো। সবার জন্য শুভকামনা জানাই। হ্যাঁ, ভালো থেকো। একদম অনেক কৃতজ্ঞ। আই এম সো হ্যাপি, হি ইজ মাই ফেভারিট। ওদের সঙ্গে যে সময়টা কাটলো তাতে আমার মনে হয়েছে ওরা সবাই আসলে অসম্ভব যোগ্যতা রাখে এবং সেই সঙ্গে ওদের আগ্রহটা, প্রচন্ড আগ্রহ আছে, কাজের প্রতি ভালোবাসা আছে। এরকম আমিও সেটাই বোঝানোর চেষ্টা করেছি যে এই সুযোগ তো সবার জীবনে আসবে না, এরকম একটা প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার, এবং সেই সাথে আবার এখান থেকে যতটুকু প্রাপ্তি হবে সেই প্রাপ্তিটুকু নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া।
궁금해 느끼고 있을까 지금 내 마음 영원한 এভাবেই শেখা চেষ্টা আর নতুন অভিজ্ঞতায় কাটলো তাদের আরেকটা দিন, কিন্তু জার্নি এখনো চলছে। হোয়াট কামস নেক্সট জানতে দেখতে থাকুন লাক্স সুপারস্টার 2025। আমার নাম আমিনা, আমি ইউমনা, আমি তিস্তা, আমি নাজা। আমি বর্ণিতা। আপনারা যদি আমাকে লাক্স সুপারস্টার 2025 এর উইনার হিসেবে দেখতে চান তাহলে এখনই চলে যান www.luxsuperstar.com অথবা ডায়াল করুন 0961 77444444। আবার বলছি 0961 774444 নাম্বারে এবং ফ্রিতে কলে ভোট করুন আমাকে।